আসসালামু আলাইকুম। আজকের সামারি বইতে স্বাগত জানাচ্ছি। আজকের বই দ্য 7 হ্যাবিটস অফ হাইলি ইফেক্টিভ পিপল। হাইলি ইফেক্টিভ পিপল যারা, তারা তাদের চিন্তায়, কাজে, কথায়, কর্মে, দর্শনে, পরামর্শে সবকিছুতেই তাদের সেরাটা দিয়ে করে থাকেন। সমাজে এই ধরনের মানুষের সংখ্যা তুলনামূলক কম, কিন্তু চাইলে যে কেউই কিছু রুল, কিছু সিস্টেম অনুসরণ করার মাধ্যমে হাইলি ইফেক্টিভ পিপল হয়ে উঠতে পারে। আর আমাদের বিশ্বাস আপনিও ঠিক সেরকমই একজন। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। শুরু করছি স্টিভেন কভির লেখা বিশ্বখ্যাত বই দ্য 7 হ্যাবিটস অফ হাইলি ইফেক্টিভ পিপল। এই বইয়ের কোর ফ্রেমওয়ার্ক হল প্রিন্সিপালস ওভার ট্রিক্স, অর্থাৎ আপনি কিছু মূল নীতি অনুসরণ করার মাধ্যমে সফল হতে পারেন এবং সেটা জীবনের সব রকম পরিস্থিতিতেই, এবং এটাই বেশি জরুরি ট্রিক্স অনুসরণ করার থেকে। তার প্রধান দাবি হল লাস্টিং সাকসেস ডাজ নট কাম ফ্রম শর্টকাটস, হ্যাকস অর সারফেস টেকনিক্স। আপনি যদি সফল হতে চান তাহলে সেটা কখনোই শর্টকাট বা হ্যাকস বা কোনো সারফেস টেকনিক্স অর্থাৎ ভাষা রকমের কোনো টেকনিক বা কৌশল থেকে আসে না। সহজ কথায় বললে, যদি আপনি জীবনে দীর্ঘমেয়াদীভাবে সফলতা ধরে রাখতে চান, লম্বা সময় ধরে, দীর্ঘ সময় ধরে, তাহলে শর্টকাট ওয়ে অনুসরণ করা যাবে না। পার্সোনালিটি এথিক, ফোকাস অন টেকনিক্স, tactics, image, quick fixes. Example, say these words, use this trick, act confident. Result, short-term improvement and shallow change. অর্থ হচ্ছে, আপনি যদি শর্টকাট রাস্তায় কোনো কিছু করতে চান বা সফল হতে চান, তাহলে হয়তো বা টেকনিকগুলো এমন শোনাবে যে এই শব্দগুলো ইউজ করুন, এই ট্রিকটা ইউজ করুন, বা হচ্ছে নিজেকে কনফিডেন্ট হিসেবে উপস্থাপন করুন। এর ফলে যেটা হয়, ইমপ্রুভমেন্টটা শর্ট টার্ম হয় এবং চেঞ্জ বা পরিবর্তনগুলো আসে খুব শ্যালো, অর্থাৎ অগভীর। সহজ কথায় বললে স্বল্পমেয়াদী। কিন্তু আমাদের দরকার ক্যারেক্টার এথিক। তাহলে একটা ছিল পার্সোনালিটি এথিক, যেটা এতক্ষণ বললাম, শর্টকাট টেকনিক। আরেকটা হচ্ছে ক্যারেক্টার এথিক। ক্যারেক্টার এথিকটা কি? ফোকাস অন ডিপ প্রিন্সিপালস, অর্থাৎ গভীর যে প্রিন্সিপালগুলো আছে জীবনের, সেগুলোর দিকে ফোকাস করা। ইন্টিগ্রিটি, রেসপন্সিবিলিটি, ফেয়ারনেস, ট্রাস্ট, এই যে গুণগুলো, অর্থাৎ সততা, দায়িত্বশীলতা, তারপর হচ্ছে ন্যায় বিচার করতে পারা, বিশ্বাস, কোনো বৈষম্য না করা, এই ব্যাপারগুলো হচ্ছে ডিপ প্রিন্সিপালের অন্তর্গত এবং এগুলোর উপরেই ফোকাস দিতে বলা হয়েছে। এবং এর ফলে যেটা হবে, লং টার্ম ইফেক্টিভনেস অ্যাক্রস অল এরিয়াজ অফ লাইফ, অর্থাৎ আমাদের জীবনে লং টার্ম ইফেক্টিভনেস আসবে, অর্থাৎ আমাদের যে সফলতা আসবে সেটা দীর্ঘমেয়াদী হবে। তো এজন্য আমরা মনে রাখবো যে আই ডোন্ট ডু সাকসেস ফার্স্ট, আই বিকাম দ্য কাইন্ড অফ পারসন হু ন্যাচারালি সাকসিডস। চমৎকার কথা। তাই আমি সফলতার পেছনে না ছুটে এমন মানুষ হওয়ার চেষ্টা করব যারা স্বাভাবিকভাবেই সফল হয়ে থাকেন। আবার বলছি, আমি সফল হব এর পেছনে না ছুটে আমি স্বাভাবিকভাবে সেই মানুষ হওয়ার চেষ্টা করব যে বা যারা ন্যাচারালি সফলতা লাভ করেন, সফল হয়ে থাকেন। শুরু হচ্ছে আমাদের হ্যাবিট নাম্বার 1। প্রথম হ্যাবিট, বি প্রোঅ্যাক্টিভ, ইউ চোজ ইউর রেসপন্স। প্রোঅ্যাক্টিভটা কি? যারা খুব অ্যাক্টিভলি কাজ করে থাকেন এদেরকে বলা হয় প্রোঅ্যাক্টিভ। এখানে কয়টা পয়েন্ট রয়েছে? প্রথমটা হিউম্যান অ্যাডভান্টেজ, তার মানে হচ্ছে এবং এর মধ্যে রয়েছে সেলফ অ্যাওয়ারনেস। সেলফ অ্যাওয়ারনেসটা হলো আপনার নিজের সম্পর্কে সচেতন বোধ। আনলাইক অ্যানিমালস, হিউম্যান ক্যান পজ, রিফ্লেক্ট অ্যান্ড চুজ। আমরা কিন্তু পশু পাখির মতো না। আমরা কোনো একটা পরিস্থিতিতে
সময় নিয়ে চিন্তা করে তারপর সিদ্ধান্ত নিতে পারি আমরা কি করব। Proactivity means focusing on what you can control, taking responsibility for your actions. প্রোঅ্যাক্টিভ মানে যেটা বললাম একটু আগে যে খুব অ্যাক্টিভ, শুধুমাত্র ততটুকুতেই সীমাবদ্ধ নয়। এর মানে এটাও হয় যে আমি যেটা কন্ট্রোল করতে পারবো, আমার নিয়ন্ত্রণে যেটা আছে সেটার উপরে ফোকাস করা। আপনাদের মনে আছে আমরা এর আগেও যে বইগুলো করেছি এবং ভবিষ্যতেও যে বইগুলো করব, তার মধ্যে এই কথাটা কম বেশি অনেক জায়গায় ঘুরে ফিরে ভিন্ন ভিন্ন সুরে আসবে। সেটা হলো ফোকাস অন হোয়াট ইউ ক্যান কন্ট্রোল। যা আমার নিয়ন্ত্রণে আমি সেটার পরে ফোকাস করব এবং আমি আমার যে রিয়াকশন সেটার রেসপন্সিবিলিটি আমি নিব। তার মানে কেউ আমাকে একটা মন্দ কথা বলল, সেটার রেসপন্সিবিলিটি আমার না, কিন্তু আমি যদি মন্দ কথা বলি বা আমি যদি একটা প্রতিক্রিয়া দেখাই সেটার রেসপন্সিবিলিটি সম্পূর্ণই আমার। খুবই চমৎকার একটা লেসন। রিয়াক্টিভ পিপল যারা ব্লেম সার্কামস্ট্যান্সেস, পিপল, ওয়েদার, মুড। যারা রিয়াক্টিভ পিপল তারা সার্কামস্ট্যান্স অর্থাৎ তাদের চারপাশের পরিবেশকে তারা দোষ দেয়, ব্লেম করে। তার চারপাশের মানুষদেরকে তারা দোষ দেয়, আবহাওয়াকে তারা দোষ দেয়, তারা তাদের মুডকেও তারা দোষ দেয়। অর্থাৎ নিজেকে সরিয়ে রেখে অন্য যত যা কিছু আছে সেগুলোর উপরে তাদের আঙ্গুল তাক করা থাকে। তারা হচ্ছে রিয়াক্টিভ পিপল, বাট আমরা হতে চাই প্রোঅ্যাক্টিভ। প্রোঅ্যাক্টিভ পিপল যারা, তারা হয়তো এই প্রশ্নটা করতে পারে যে হোয়াট ইজ উইদিন মাই ইনফ্লুয়েন্স রাইট নাও, যে আমি এই মুহূর্তে কি করতে পারি, কোন জিনিসটা আমার নিয়ন্ত্রণে আছে। উদাহরণস্বরূপ, রেইন রুইন্স পিকনিক প্ল্যানস। ধরুন বৃষ্টি হলো এবং আপনি চিন্তা করেছিলেন পিকনিকে যাবেন, সেটা ভণ্ডুল হয়ে গেল বৃষ্টির কারণে। যারা রিয়াক্টিভ তারা কমপ্লেইন করবে, তারা বলবে আরে কি বৃষ্টি হলো, ধ্যাত্রে ভাল লাগে না, বৃষ্টি আসার আর সময় পেল না, এটা সেটা হ্যান ত্যান কত কিছু। অর্থাৎ নেগেটিভ বিষয়গুলো তাদের ফোকাসে চলে আসবে। যারা প্রোঅ্যাক্টিভ পিপল তারা কি করবে, এনজয় দ্য কোম্পানি এনিওয়ে। পিকনিকে যারা যেতে চেয়েছিল তারা সবাই একসাথে উপস্থিত হয়ে গিয়েছে, ঠিক বের হওয়ার আগ মুহূর্তে বৃষ্টি হলো। এখন রিয়াক্টিভ পিপল সে কমপ্লেন শুরু করলো, আর প্রোঅ্যাক্টিভ পিপল ভাবলো যে আরে কোনো সমস্যা নাই, বৃষ্টি হয়েছে তো কি হয়েছে, আমরা তো খাওয়াটাই মেইন ব্যাপার না, তাই না? আমরা যে গেট টুগেদারটা হচ্ছিল, যে মানুষগুলো একসাথে আমরা হয়েছিলাম, হওয়ার কথা ছিল, সেগুলো তারাই আমরা একসাথে হয়েছি, দ্যাটস কুল, এটাই যথেষ্ট, এটাই অনেক। আসলে এখানে এখনই আমরা গল্পগুজব করি, কথাবার্তা বলি, ঘরেই খাওয়া দাওয়া করব। অর্থাৎ ইতিবাচক বিষয়গুলো তারা খুঁজে বের করেন, এটাই বৈশিষ্ট্য। একটা এক্সট্রিম এক্সাম্পল এখানে দেওয়া হয়েছে। আপনারা জানেন ভিক্টর ফ্রাঙ্কলের একটা বই আছে ম্যানস সার্চ ফর মিনিং। আমরা এটা এটা আমরা করেছি সামারি। তো ওই বইতে ভিক্টর ফ্রাঙ্কল, আমরা জানি যে লস্ট অল এক্সটার্নাল ফ্রিডম ইন এ কনসেন্ট্রেশন ক্যাম্প। তাকে যেখানে বন্দি করে রাখা হয়েছিল সেখানে কিন্তু তার যত এক্সটার্নাল ফ্রিডম ছিল, অর্থাৎ স্বাধীনভাবে চলা ফেরা, খাওয়া দাওয়া, মৌলিক যেসব বিষয়গুলো আছে সেগুলো খুবই ক্ষুণ্ণ হচ্ছিল। কিন্তু he still chose his inner response and future meaning. তারপরেও সে কিন্তু তার ওই কনসেন্ট্রেশন ক্যাম্পের বন্দি দশার যে বাজে অবস্থা, বাজে পরিস্থিতি, সেখান থেকে তার ফোকাস সরায় দিয়ে, কারণ এটা তার কন্ট্রোলে ছিল না, তাই ফোকাসটা ওখান থেকে সরিয়ে দিয়ে উনি ওনার যে করণীয় যেটা ছিল, ওনার যে সক্ষমতার মধ্যে যেগুলো ছিল, সেই দিকে উনি ফোকাসটা নিয়ে যান। সেটা হলো ওনার লাইফের উদ্দেশ্য খোঁজা। কিভাবে তিনি ওই অবস্থায় মানুষের উপকার করতে পারেন, মানুষের কাজে আসতে পারেন, মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে পারেন, এটাই হচ্ছে চমৎকার একটা এক্সাম্পল এবং এক্সট্রিম এক্সাম্পল এখানে। এবং এটাই হচ্ছে আমাদের প্রথম চ্যাপ্টারের এন্ডিং। আমরা কি জানলাম? আমাদের প্রোঅ্যাক্টিভ হতে হবে, রিঅ্যাক্টিভ নয়। চলে যাচ্ছি নেক্সট হ্যাবিটে। হ্যাবিট 2, বিগিন উইথ দ্য এন্ড ইন মাইন্ড। অর্থাৎ এন্ডটা কেমন হতে পারে কোনো জিনিসের, সেটা মাথায় রেখে শুরু করতে হবে। এভরিথিং ইজ ক্রিয়েটেড টুয়াইস।
প্রত্যেকটা জিনিস ২ বার তৈরি হয়। স্টিভেন বলছেন, ফার্স্ট মেন্টালি, ১ম বার তৈরি হয় আমাদের মাথায়, মগজে। আমরা যখন চিন্তা করি কোনো একটা বিষয় নিয়ে, ভালো হোক মন্দ হোক, প্ল্যান বা ভিশন যেটা। দেন তৈরি হয় ফিজিক্যালি, অ্যাকশন। আপনি একটু চিন্তা করলে বুঝতে পারবেন, আজকে যে বইটা শুনছেন আপনি সামারি, এটা আপনি হয়তো ভেবেছিলেন যে শুনবেন, যে যদি রেগুলার আমাদের অডিয়েন্স হয়ে থাকেন। যখন শুনবেন তখন একবার তৈরি হয়েছে, এবং যখন শুনছেন এখন রিয়েলি, তখন আরেকবার তৈরি হচ্ছে। তাই এভরিথিং ইজ ক্রিয়েটেড টুয়াইস। লিভিং উইদাউট এ ভিশন ইকুয়ালস ড্রিফটিং। অর্থাৎ আপনি যদি আপনার ভিশন ছাড়া বসবাস করেন, তাহলে আপনি ড্রিফট করবেন, ভেসে যাবেন। কোনো নির্দিষ্ট গন্তব্য, গতি আপনার থাকবে না। ফিউনারাল থট এক্সপেরিমেন্ট, একটা থট এক্সপেরিমেন্ট আছে যেটার নাম হচ্ছে ফিউনারাল থট এক্সপেরিমেন্ট। কিছু কোয়েশ্চেন আছে। হোয়াট ডু ইউ ওয়ান্ট পিপল সে অ্যাবাউট ইউর ক্যারেক্টার, ইউর রিলেশনশিপ, ইউর কন্ট্রিবিউশন? আপনি যখন পৃথিবীতে থাকবেন না, তখন মানুষ আপনার সম্পর্কে কি প্রশ্ন করবে? এটা হচ্ছে ফিউনারাল থট এক্সপেরিমেন্ট, এবং এটাই এন্ড ইন মাইন্ড। অর্থাৎ আপনি যখন পৃথিবীতে থাকবেন না, মানুষ আপনাকে নিয়ে কি প্রশ্ন করবে, কোন প্রশ্নটা করবে, কোনটা তাদের কাছে সবচেয়ে গুরুত্ব পাবে? সে প্রশ্নগুলোর মধ্যে হচ্ছে একটা, আপনি মানুষ হিসেবে কেমন ছিলেন, আপনার আচার-আচরণ, কথাবার্তা কেমন ছিল? আর একটা হচ্ছে আপনার সম্পর্ক, অর্থাৎ আপনি আপনার কাছের মানুষ, প্রিয়জন, তাদের সাথে আপনি কেমন সম্পর্ক রেখেছিলেন বা রাখতেন। এটা বন্ধু-বান্ধবও হতে পারে। এবং আরেকটা হচ্ছে কন্ট্রিবিউশন, অর্থাৎ আপনি পৃথিবীকে কি দিয়ে গিয়েছেন, বা আপনার সমাজকে, বা আপনার আশেপাশের মানুষকে, বা অন্তত আপনার পরিবারের মানুষের জন্য কি করেছেন, কি দিয়ে গিয়েছেন, কন্ট্রিবিউশনটা কি, অবদানটা কি? এই প্রশ্নগুলো যখন আপনি নিজেকে করবেন, বারংবার করবেন, তখন আপনি আপনার চিন্তা, আপনার কথা, আপনার কাজে অবশ্যই পরিবর্তন আসবে। লং টার্ম অ্যাপ্লিকেশন, ক্রিয়েট আ পার্সোনাল মিশন স্টেটমেন্ট। আপনার জীবনের একটা মিশন স্টেটমেন্ট থাকবে, অর্থাৎ আমি আমার জীবনকে অতিবাহিত করে, ব্যয় করে এমন কিছু করব, এমন কিছু আনবো, যেটায় একটা ভ্যালু থাকে, মূল্য থাকে, পারপাস থাকে, উদ্দেশ্য থাকে, এবং ডেফিনিশন অফ সাকসেস। আমার কাছে সাকসেসের ডেফিনিশনটা থাকে। আমাদের সমাজে দেখা যায় যে আমার সফলতার সংজ্ঞা, অর্থাৎ সফলতার সংজ্ঞা আমার কাছে যেমন, অন্যের কাছে ভিন্ন হতে পারে, এবং সেটা হয়ও। আপনি যদি আপনার চারপাশের মানুষদেরকে জিজ্ঞেস করেন, সফল বলতে আপনি কি বোঝেন? আপনি ৫ জনকে জিজ্ঞেস করলে খুব সম্ভাবনা আছে ৫ রকম বা অ্যাটলিস্ট ৩ রকম অ্যান্সার পাবেন। যেমন কারো কাছে সফলতা বলতে টাকা, কারো কাছে সফলতা বলতে স্ট্যাটাস, কারো কাছে সফলতা বলতে দুটোই, কারো কাছে সফলতা বলতে সততা, কারো কাছে সফলতা বলতে অনেক বড় চাকরি। তাই সফলতার সংজ্ঞাটা ভিন্ন হতে পারে। তাই আপনার সফলতার সংজ্ঞা অবশ্যই আপনার জানা উচিত। উদাহরণ, বিল্ডিং এ হাউস উইদাউট এ ব্লুপ্রিন্ট, chaos. লিভিং উইদাউট এ লাইফ ভিশন ইজ ওয়েস্টেড এফোর্ট। শেষ হচ্ছে হ্যাবিট 2। শেষ হচ্ছে এই কথা দিয়ে যে যদি একটা হাউসের ব্লুপ্রিন্ট না থাকে, অর্থাৎ কিভাবে আপনি ফাউন্ডেশন করবেন, কিভাবে কি করবেন, তাহলে সেটা chaos, ভেঙে পড়তে পারে, একটা এলোমেলো মেসি ভাব হতে পারে। এবং একইভাবে যদি আপনি আপনার লাইফের মধ্যে কোনো ভিশন না থাকে, তাহলে সেটাও হবে একটা ওয়েস্টেড এফোর্ট। আমার লাইফের কোনো ভিশন নাই, ওই বেঁচে আছি, খাচ্ছি, দাচ্ছি, কাজ করছি, টাকা পাচ্ছি, খরচ করছি, শেষ। একটা ভিশন থাকা উচিত, কিন্তু যদি না থাকে তাহলে সেটা হবে ওয়েস্টেড এফোর্ট, একটা অপচয়। হ্যাবিট 2 আমরা শেষ করেছি, চলে যাচ্ছি হ্যাবিট 3-তে। হ্যাবিট 3, পুট ফার্স্ট থিংস ফার্স্ট। খুবই জরুরি একটা হ্যাবিট। এটাকে উনি নাম দিয়েছেন প্রায়োরিটি ম্যানেজমেন্ট। আমরা অনেক সময় টাইম ম্যানেজমেন্ট নিয়ে কথা বলি, কখন কোন কাজটা করব। কিন্তু কভি বলছেন টাইম ম্যানেজমেন্ট মানেই প্রোডাক্টিভিটি নয়। সত্যিকারের ইফেক্টিভনেস আসে হচ্ছে প্রায়োরিটি ম্যানেজমেন্ট থেকে, অর্থাৎ কোন কাজটা করা আমার সবচেয়ে জরুরি, সবচেয়ে আগে জরুরি, সেটা নির্ধারণ করতে পারলেই আপনার প্রোডাক্টিভিটি নিশ্চিত হবে।
উনি এটা বোঝানোর জন্য একটা টাইম ম্যানেজমেন্ট ম্যাট্রিক্স ইউজ করেছেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে 4টি স্কোয়ার রয়েছে, অর্থাৎ টোটাল ওনার প্রায়োরিটি লিস্টটাকে উনি 4 ভাগে ভাগ করেছেন। প্রথমটা হলো আর্জেন্ট এবং ইম্পর্ট্যান্ট লিস্ট। এর পরের লিস্টটা নট আর্জেন্ট কিন্তু ইম্পর্ট্যান্ট। থার্ড স্কোয়ার, এটা আর্জেন্ট কিন্তু নট ইম্পর্ট্যান্ট। এবং ফোর্থ ওয়ান নট আর্জেন্ট নট ইম্পর্ট্যান্ট। চিন্তা করুন, আপনি যখন এভাবে কাজ করবেন এবং আপনার দিনের শুরুতে বা আগেই এভাবে তালিকা করে রাখবেন, তখন আপনি জানবেন যে সত্যিকার অর্থে কোন কাজটা আপনার করা উচিত এবং কোনটা মুছে ফেলা উচিত। আমরা একটু বিশ্লেষণ করব। যেটা আর্জেন্ট এবং একই সাথে ইম্পর্ট্যান্ট সেগুলো হতে পারে ক্রাইসিস, অর্থাৎ খুব জরুরি কিছু। হতে পারে ডেডলাইন ড্রিভেন প্রজেক্টস, নির্দিষ্ট একটা সময়ের মধ্যে আপনার দিতেই হবে, তাই এটা আর্জেন্ট এবং ইম্পর্ট্যান্ট। হতে পারে আর্জেন্ট প্রবলেমস, হঠাৎ করে কোনো একটা সমস্যা হাজির হয়েছে। হতে পারে কাস্টমার কমপ্লেইন্টস, আপনার যদি কোনো বিজনেস থাকে বা কোনো জব থাকে, কোনো কাস্টমার কমপ্লেইন করলো, সেটাও আর্জেন্ট এবং ইম্পর্ট্যান্টলি সলভ করা দরকার। এবং ইম্পর্ট্যান্ট কোনো মিটিং, সেটাও আর্জেন্ট এবং ইম্পর্ট্যান্ট। অর্থাৎ এই কাজগুলো আপনি অবশ্যই আগে করবেন। সেকেন্ড, নট আর্জেন্ট কিন্তু ইম্পর্ট্যান্ট। এমন কিছু কাজ আছে আমাদের লাইফে যেগুলো জরুরি, যেগুলো গুরুত্বপূর্ণ, অর্থাৎ গুরুত্ব বহন করে, কিন্তু খুব আর্জেন্ট কিছু না। যেমন প্রি প্ল্যানিং এবং অ্যানালিসিস, এই কাজগুলো করা দরকার, ঠিক আছে, গুরুত্বপূর্ণ, কিন্তু এই মুহূর্তে করতে হবে এরকম না। আপনার ধরেন আরও কিছু কাজ থাকতে পারে, যেমন গোল সেটিং থাকতে পারে, যে আপনি একটা গোল সেট করবেন যে আমি এইখানে পৌঁছাতে চাই বা এইটা আমার লক্ষ্য, সেটাও আপনি অবসরে করতে পারেন। এটা ইম্পর্ট্যান্ট কিন্তু ওই মুহূর্তে আর্জেন্ট না। নেটওয়ার্ক বিল্ডিং অ্যান্ড রিলেশনশিপ, এরকম আরও অনেক কাজ আছে যেগুলো আপনার আর্জেন্ট না কিন্তু ইম্পর্ট্যান্ট, অর্থাৎ আপনার করতে হবে। আচ্ছা, এরপরে যে স্কোয়ার, সেটা হচ্ছে নট ইম্পর্ট্যান্ট কিন্তু আর্জেন্ট। যেমন হতে পারে কোনো নন ক্রিটিক্যাল মিটিংস হতে পারে, তারপর হচ্ছে আর্জেন্ট প্রবলেম বলে মনে করা হচ্ছে বাট অ্যাকচুয়ালি সেগুলো আর্জেন্ট না, এরকম হতে পারে। তারপর হচ্ছে পারে কোনো ফোন কল হতে পারে, যেগুলা হচ্ছে আপনার কাছে আপনার মনে হচ্ছে যে আপনার করা দরকার, বাট এটা অতটা জরুরি কিছু না। সেগুলো হচ্ছে আর্জেন্টের মধ্যে পড়লেও সেটা নট ইম্পর্ট্যান্ট। ওকে, আচ্ছা, এরপরে ফাইনাল ওয়ান হচ্ছে যেটা একই সাথে নট আর্জেন্ট, মানে নন আর্জেন্ট এবং একই সাথে নট ইম্পর্ট্যান্ট। তার মানে ওটা তাৎক্ষণিকভাবে করারও প্রয়োজন নেই, আবার একই সাথে ওটা মানে কোনো গুরুত্ব বহন করে না। যেমন হতে পারে টাইম ওয়েস্টার্স কোনো অ্যাক্টিভিটি, ধরেন আপনি ফেসবুক বা সোশ্যাল মিডিয়াতে রিলস বা এরকম স্ক্রল করেই যাচ্ছেন, ডুম স্ক্রলিং আমরা যেটাকে বলি। তারপর হচ্ছে যে এমন কিছু করছেন যেটা আপনার করা দরকার নেই, যেটা আপনার প্রফেশনাল গোলের সাথে অ্যালাইন করে না, যেটা করলে আপনার প্রফেশনাল লাইফ বা বিজনেস লাইফে কোনো পজিটিভ কিছু আসবে না। এমন কোনো কাজ যদি আপনি সারাদিনে করেন, সেটা একই সাথে নন আর্জেন্ট এবং একই সাথে নট ইম্পর্ট্যান্ট। তার মানে আর্জেন্ট এবং ইম্পর্ট্যান্ট কাজগুলোই আমরা সবার আগে করব, এবং আর্জেন্ট এবং ইম্পর্ট্যান্ট কাজগুলো যদি আমরা সবার আগে করতে পারি, তাহলে আমাদের অন্যান্য বিষয়গুলো আমাদের হচ্ছে ফিক্স হয়ে যায়, রাইট? সো এটাই হচ্ছে উনি বোঝাতে চেয়েছেন যে টাইম ম্যানেজমেন্ট করার আগে আমরা যদি প্রায়োরিটি ম্যানেজমেন্ট করতে পারি, তাহলে হচ্ছে আমাদের প্রোডাক্টিভিটি এনশিওর হয়। হ্যাবিট 4, think win-win. Most people operate from win-lose thinking. বেশিরভাগ মানুষ win-lose thinking থেকে অপারেট করে, অর্থাৎ আমি জিতবো আর একজন হারবে। ইফ আই উইন ইউ মাস্ট লুজ, আমি যদি জিতি তুমি অবশ্যই হারবা। দিস ক্রিয়েটস কম্পিটিশন, ডিস্ট্রাস্ট এবং স্যাবোটাজ। এটা করার মাধ্যমে কম্পিটিশন তৈরি হয়, একটা ডিস্ট্রাস্ট তৈরি হয় এবং স্যাবোটাজ তৈরি হয়, অবিশ্বাস, অনাস্থা তৈরি হয় এবং হচ্ছে একটা পারস্পরিক একটা দ্বন্দ্ব, এই বিষয়গুলো তৈরি হয়।
উইন থিঙ্কিংটা কেমন? লুকস ফর মিউচুয়াল বেনিফিট। আমিও জিতবো, তুমিও জিতবা, আমারও লাভ থাকবে, তোমারও লাভ থাকবে, এবং বিল্ডস লং টার্ম রিলেশনশিপ। এবং উইন থিঙ্কিংগুলো লং টার্ম রিলেশনশিপকেও বিল্ড আপ করে, আচ্ছা, দীর্ঘমেয়াদী সম্পর্ক তৈরি করে। এবং অ্যাবান্ডেন্স মেন্টালিটি রাখতে হবে। সেটা কেমন? সাকসেস, রেসপেক্ট, জয় আর নট লিমিটেড রিসোর্সেস। তার মানে আমাদের স্মরণ রাখতে হবে সফলতা, সম্মান, আনন্দ এগুলো কিন্তু লিমিটেড রিসোর্স না, এগুলো আনলিমিটেড রিসোর্স। এর কোনো সীমা নেই। আনন্দের কি কোনো সীমা থাকে? না। সফলতার কোনো সীমা থাকে? না। রেসপেক্ট, সম্মানের কোনো সীমা থাকে? না। এগুলোর কোনো কোর্স হয় না, এগুলোর কোনো লিমিটেশনস হয় না। তাই এটা মাথায় রাখতে হবে। তাহলে দেখবেন আপনারা উত্তরোত্তর আরও আনন্দ, আরও রেসপেক্ট, আরও সাকসেস আপনাদের অর্জন এবং আপনাদের দিতে ইচ্ছা হবে। উদাহরণ, সেলস টিম উইথ ওনলি ওয়ান উইনার, ইন্টারনাল স্যাবোটাজ। ধরেন একটা দোকানে মালিক বললেন যে তোমরা এখানে 10 জন সেলস রিপ্রেজেন্টেটিভস আছো, তো এর মধ্যে যে সবচেয়ে বেশি সেল করবে তার জন্য এই পুরস্কার। যখন আপনি একজন উইনার বেছে নিচ্ছেন তখন তাদের যে একটা সম্পর্ক সেটা এফেক্টেড হচ্ছে, রাইট? সবাই সবাইকে ছাড়িয়ে যেতে চেষ্টা করবে এবং এটা থেকে দ্বন্দ্বেরও সৃষ্টি হয়, হিংসা সৃষ্টি হয়। কিন্তু যদি টিম বেসড গোল করে দিতেন যে দেখো তোমরা 10 জন মিলে সেল করছো, 10 জনের কাছ থেকে আমি এত টাকার সেল বা এত টাকার প্রফিট আশা করছি, তখন কি হবে? তারা কোলাবোরেশন অ্যান্ড হায়ার রিজাল্টস, তারা কোলাবোরেট করবে একে অপরের সাথে, একে অপরের ভালো মন্দ বুঝে কার কোথায় উইকনেস, কার কোথায় স্ট্রেংথ, সেই অনুযায়ী তারা অ্যাসেম্বল হয়ে তারা একসাথে কাজ করতে পারবে এবং রেজাল্টটাও চমৎকার আসবে। তাই মনে রাখতে হবে ফ্রম কম্পিটিশন টু কোঅপারেশন, আমরা কম্পিটিশন থেকে কোঅপারেশনে টার্ন নিচ্ছি। হ্যাবিট 5, সিক ফার্স্ট টু আন্ডারস্ট্যান্ড দেন টু বি আন্ডারস্টুড। খুবই চমৎকার কথা। আগে বোঝার চেষ্টা করুন, তারপর নিজেকে বোঝানোর চেষ্টা করুন। আগে বুঝুন। মোস্ট পিপল লিসেন টু, রিপ্লাই, জাজ, ফিক্স। বেশিরভাগ মানুষ শোনে হচ্ছে রিপ্লাই দেওয়ার জন্য, জাজ করার জন্য এবং ফিক্স করার জন্য। কেউ একটা কথা বলছে, সে কথা শেষ করার আগে আমি রিপ্লাই দিয়ে ফেলি, অথবা অপেক্ষা করি কখন তার কথা শেষ হবে আমি রিপ্লাই দিব। আবার কখনো কখনো আমরা তাকে জাজ করার জন্য আমরা শুনি যে ঠিক আছে কথা একবার শেষ করো, তারপরে তোমাকে জাজমেন্টের জগতে নিয়ে ফেলবো। আবার কিছু মানুষ উপদেশ দেওয়ার জন্য কথা শুনতে থাকে। কিন্তু সত্যিকার অর্থে আমাদের হতে হবে এমপ্যাথেটিক লিসনার। তারা কেমন? লিসনিং টু আন্ডারস্ট্যান্ড ফিলিংস অ্যান্ড মিনিং। একজন মানুষ তার কথা বলছে, আমি তার কথাটা বোঝার উদ্দেশ্যে শুনবো এবং সে তার ওই কথার পেছনে, তার ওই গল্পের পেছনে তার অনুভূতিটা কেমন ছিল সেটা বোঝার চেষ্টা করব এবং তার মিনিংটা, সত্যিকার অর্থের মিনিংটা বোঝার চেষ্টা করব। সবসময় লিটারাল মিনিং আমরা যদি করি তাহলে সেখানে ভুল হওয়ার সম্ভাবনা থাকে। টেকনিকটা হচ্ছে রিফ্লেকশন, অর্থাৎ যেমন আমরা বলতে পারি যে দ্যাট সাউন্ডস ফ্রাস্ট্রেটিং, অথবা ইউ ফিল দিস রিয়েলি ম্যাটার্স। অর্থাৎ এই বিষয়গুলো যখন আমরা বলবো তখন তারা মনে করবে যে আসলে আমরা সত্যিকার অর্থে বোঝার চেষ্টা করছি, আমরা রিফ্লেক্ট করার চেষ্টা করছি। এবং আমরা এড়িয়ে চলবো কি? ইন্টারাপ্টিং, মানে তারা কথার মধ্যে তাদেরকে থামিয়ে দেওয়া। গিভিং অ্যাডভাইস টু আর্লি, তাদের কথা শেষ হওয়ার আগে অ্যাডভাইস দিয়ে দেওয়া। কখনো কখনো অ্যাডভাইস চায় না, তারপর আমরা অ্যাডভাইস দিয়ে দিই। এবং 3 নম্বর হচ্ছে হাইজ্যাকিং উইথ ইয়োর ওন স্টোরি। এটা অনেক সময় হয়ে থাকে, কেউ একদিন একটা কথা বলছে, সে কথা শেষ করার আগেই আমি ওই সিমিলার স্টোরি আমারও যদি থাকে আমি সেখানে তুলে ধরি। এটাও করা যাবে না। তার মানে কথার মধ্যে থামিয়ে দেওয়া, দ্রুত অ্যাডভাইস দেওয়া এবং হচ্ছে তাদের ওন স্টোরিটা হাইজ্যাক করা, এটা করা যাবে না। তো এগুলো যদি আমরা এড়িয়ে চলতে পারি তাহলে কি হবে? তাদের সাথে আমাদের ট্রাস্ট তৈরি হবে, ওপেননেস তৈরি হবে এবং এ স্ট্রঙ্গার রিলেশনশিপ, অর্থাৎ আস্থা, তারপরে হচ্ছে ওপেননেস, খোলামেলা যে একটা মনের ভাব, প্লাস তাদের সাথে একটা দৃঢ় একটা সম্পর্ক। নাম্বার 6, হ্যাবিট নাম্বার 6, সিনার্জাইজ। দ্য হোল ইজ গ্রেটার দ্যান দ্য পার্টস। সার্বিকভাবে একটা কিছু যখন কাজ করে তখন সেটা বেশি এনার্জি থাকে স্পেসিফিক একটা পার্টের থেকে। সিনার্জি মানে হচ্ছে ক্রিয়েটিভ
কোঅপারেশন, অর্থাৎ সম্মিলিতভাবে যখন কেউ ক্রিয়েটিভ হয় তখন সেটা হচ্ছে সিনার্জি। ডিফারেন্সেস আর অ্যাসেটস, নট থ্রেটস। আপনি এবং আমি একসাথে কাজ করছি, আপনার চিন্তা এবং আমার চিন্তায় পার্থক্য থাকতে পারে, এই পার্থক্যগুলো অবশ্যই অ্যাসেট, সম্পদ, থ্রেট না। when people feel safe, যখন মানুষ সেফ ফিল করে, আইডিয়াস ফ্লো, তাদের মাথা থেকে আইডিয়া আসে, ইনোভেশন ইনক্রিসেস, এবং নানান ধরনের উদ্ভাবনী বিষয়গুলো তাদের ভেতর থেকে আসতে থাকে। কন্ডিশনস ফর সিনার্জি, অর্থাৎ এই সিনার্জিটা এনশিওর করার জন্য কি কন্ডিশন দরকার? উইন উইন মাইন্ডসেট, একটু আগে আমরা যেটা বললাম, অর্থাৎ আমি একাই জিতবো না, আমি জেতাবো, রাইট? আমি আরেকজনকে জেতালে সেও আমাকে জেতাবে, উইন উইন মাইন্ডসেট। নাম্বার 2, এমপ্যাথেটিক লিসনিং, অন্যের কথা খুব মনোযোগ দিয়ে শোনা, কোনো জাজমেন্টাল ছাড়াই, কোনো ফিক্সিং ছাড়াই, কোনো অ্যাডভাইস ছাড়াই শুনতে থাকা এবং অনুভব করার চেষ্টা করা যে আসলেই তার সিচুয়েশনটা কেমন ছিল। এবং মিউচুয়াল রেসপেক্ট, পারস্পরিক সম্মান। উদাহরণ দেওয়া যেতে পারে, একজন ব্যক্তি, তিনি হচ্ছে ওনার নাম হচ্ছে ডেভিড, উনি হচ্ছে অ্যাটমিক এনার্জি কমিশনের একজন কর্মকর্তা। উনি ওপেন ডায়ালগ, ট্রাস্ট এবং ক্রিয়েটিভ এক্সেলেন্স, অর্থাৎ ওনার যে ডায়ালগটা ছিল খুব ওপেন মানে খুব ওয়েলকামিং, রাইট? এবং একই সাথে সেখান থেকে উনি ট্রাস্ট অর্জন করলেন এবং ট্রাস্ট থেকে তারপরে উনি ক্রিয়েটিভ এক্সেলেন্স অর্জন করলেন। তার মানে হচ্ছে তার কথা, তার উপস্থাপন, তার শব্দচয়ন সবকিছুই তাকে ট্রাস্ট এনে দিল এবং এই কারণে সে পরবর্তীতে তার যে ক্রিয়েটিভ এক্সেলেন্স অর্জন করলেন, অর্থাৎ উদ্ভাবনী বা হচ্ছে সৃজনশীল যে তার ক্ষেত্র, তার সেই ক্ষেত্রে শীর্ষে পৌঁছে গেলেন। তাই এখানে আমরা শিখলাম ডাইভার্সিটি প্লাস ট্রাস্ট মানেই হচ্ছে ব্রেক থ্রু সলিউশনস, অর্থাৎ ডাইভার্সিটি, ভিন্ন ভিন্ন জিনিসের সাথে যখন আপনি ট্রাস্ট একসাথে মেশাবেন তখন অসাধারণ জিনিসগুলো তৈরি হতে পারে। হ্যাবিট 7, এবং এটাই হচ্ছে আমাদের বইয়ের সবশেষ চ্যাপ্টার, শার্পেন দ্য স, অর্থাৎ আপনি আপনার বা করাতকে শার্প করবেন, ধার করবেন, অর্থাৎ রিনিউ ইয়োরসেলফ। ওয়ার্কিং নন স্টপ মানে হচ্ছে ডাল টুলস। আপনি যদি কাজ করেই যান নন স্টপ, আপনি হয়তো ভাবছেন অনেক কিছু করে ফেলছেন, কিন্তু সবসময় সেটা সত্য নয়। আপনি যখন ওয়ার্কিং নন স্টপ করবেন তখন আপনি নিজেকে ডাল বানিয়ে ফেলবেন, অর্থাৎ ভোঁতা বানিয়ে ফেলবেন, আপনার ধার কমে যেতে পারে। রিনিউয়াল হ্যাপেন্স ইন 4 ডিমেনশনস, তাই 4টা জিনিসের আপনার যত্ন নিতে হবে। যত্ন নিলে আপনি নতুন করে নিজের ধার খুঁজে পাবেন। নাম্বার 1, ফিজিক্যাল, শারীরিক, ফিজিক্যাল এক্সারসাইজ, ফিজিক্যাল নিউট্রিশন, ফিজিক্যাল এর মধ্যে স্লিপও অন্তর্গত, অর্থাৎ এক্সারসাইজ, খাবার দাবার এবং ঘুম, এটার যত্ন নিতে হবে। নাম্বার 2, স্পিরিচুয়াল, অর্থাৎ আপনি আপনার জীবনের আধ্যাত্মিকতা যেটা, সেটা যত্ন নিতে হবে, যেমন ভ্যালিউ, রিফ্লেকশন, মিনিং, আপনার লাইফটা কোথায় যাচ্ছে বা আপনার লাইফের ভ্যালু কি, আপনার এটা যা করছেন এটার রেজাল্ট কি, এটার মিনিং কি, এটা কোন কন্ট্রিবিউশন রাখবে, রাইট? এটা করে আপনার ভালো লাগে কিনা, এই ব্যাপারগুলো আপনার যত্ন নিতে হবে। নাম্বার 3, মেন্টাল, লার্নিং, রিডিং, স্কিল বিল্ডিং, অর্থাৎ ব্রেইনের খাবার হচ্ছে নলেজ। আপনি যখন লার্নিংয়ের মধ্যে থাকবেন, রিডিংয়ের মধ্যে থাকবেন, স্কিল বিল্ডিংয়ের মধ্যে থাকবেন, তখন আপনার মেন্টাল যে দিকটা আছে সেটা ধারালো হবে। অ্যান্ড ফাইনালি সোশ্যাল অর ইমোশনাল, অর্থাৎ সোশ্যাল বা ইমোশনাল দিকটা আপনার যত্ন নিতে হবে। এর মধ্যে রয়েছে রিলেশনশিপ, কানেকশন, সম্পর্ক এবং যোগাযোগ। এই 4টে বিষয়, ফিজিক্যাল, স্পিরিচুয়াল, মেন্টাল এবং সোশ্যাল, ইমোশনাল, এই বিষয়গুলোর যখন আপনি ঠিক মতো যত্ন নেবেন, রেগুলার যত্ন নেবেন, তখন সত্যিকার অর্থে আপনি কাইন্ড অফ আনস্টপেবল হয়ে যাবেন। নেগলেক্টিং রিনিউয়ালস আইডিয়াস টু বার্ন আউট অ্যান্ড ডিক্লাইনিং ইফেক্টিভনেস, আপনি যখন এই বিষয়গুলো এড়িয়ে চলবেন তখন আপনি বার্ন আউট হয়ে যাবেন, অর্থাৎ আপনার শক্তি নিঃশেষ হয়ে যাবে এবং আপনার ইফেক্টিভনেস কমতে থাকবে। তাই এখান থেকে আমরা শিখলাম সেলফ কেয়ার ইজ নট সেলফিশ, ইটস স্ট্র্যাটেজিক, অর্থাৎ আপনি যখন সেলফ কেয়ার করবেন এটা কখনোই সেলফিশ না, নিজের যত্ন নেওয়াটা কখনোই স্বার্থপরতা নয়, বরঞ্চ এটা একটা কৌশল। তো শেষ করছি, তবে তার আগে আমরা কি আইডিয়াগুলো আরেকবার দেখব। নাম্বার 1 ছিল
ইফেক্টিভনেস ইজ বিল্ট অন প্রিন্সিপালস নট ট্রিক্স, এবং এটার সাথে ছিল ইউ অলওয়েজ কন্ট্রোল ইউর রেসপন্স ইভেন ওয়েন ইউ ক্যান কন্ট্রোল ইভেন্টস। আপনি কেমন রেসপন্স করছেন সেটার কন্ট্রোল আপনার হাতে। ক্লিয়ার ভিশন সিম্পলিফাইজ ডেইলি ডিসিশনস। আপনি কি করবেন সেটা যদি ক্লিয়ার থাকে আপনার কাছে, তাহলে ডেইলি ডিসিশনগুলো নেওয়া আপনার জন্য সহজ। প্রায়োরিটিজ ম্যাটার মোর দ্যান বিজিনেস। ব্যস্ততার থেকে প্রায়োরিটিকে বেশি গুরুত্ব দেওয়া উচিত, অর্থাৎ কোনটা আপনার আসলেই করা উচিত সেটাই আপনার করা উচিত। লং টার্ম সাকসেস রিকোয়ার উইন উইন থিঙ্কিং। আপনি যদি দীর্ঘমেয়াদীভাবে জিততে চান তাহলে শুধু নিজের কথা চিন্তা করলে হবে না, অন্যের কথাও ভাবতে হবে। ডিপ লিসনিং বিল্ডস ডিপ রিলেশনশিপ। গভীরভাবে শোনার দক্ষতা বা ক্ষমতাই হচ্ছে গভীর সম্পর্ক তৈরি করে। গ্রোথ অ্যাক্সেলারেটস ওয়েন ডিফারেন্সেস কোলাবরেট। আপনার গ্রোথটা তখন এনশিওর হবে যখন আপনি ভিন্ন ভিন্ন মত, ভিন্ন ভিন্ন বিষয় নিয়ে আপনি কাজ করবেন, একসাথে হয়ে কাজ করবেন। রিনিউয়াল সাস্টেইনস পারফরমেন্স ওভার লাইফ টাইম। অর্থাৎ আপনি রিনিউয়াল সাস্টেইনস পারফরমেন্স ওভার লাইফ টাইম, অর্থাৎ আপনি যখন নিজেকে আবারও চাঙ্গা করে নেবেন তখন আপনার সফলতাটা দীর্ঘমেয়াদী হবে। এই হচ্ছে আমাদের বই। বইয়ের শেষে কিছু কোয়েশ্চেন আছে, এই কোয়েশ্চেনগুলো আমি এখন করব। আপনারা যদি বইটা ঠিকমতো শুনে থাকেন তাহলে ঠিকঠাক অ্যান্সার দিতে পারবেন, না পারলেও সমস্যা নেই, আমি অ্যান্সারগুলো বলে দেব। প্রথম কোয়েশ্চেন, স্টিফেন কভি কেন পার্সোনালিটি এথিকের সমালোচনা করেছেন? এ, কারণ এটি বুদ্ধিমত্তার উপর বেশি জোর দেয়। বি, কারণ এটি শর্টকাট ও উপরের দিকের পরিবর্তনে সীমাবদ্ধ। সি, কারণ এটি যোগাযোগ দক্ষতাকে গুরুত্ব দেয় না। নাকি ডি, কারণ এটি শুধু ব্যবসায়ীদের জন্য উপযোগী। আপনাদের মনে আছে পার্সোনালিটি এথিকের উনি সমালোচনা করেছেন কারণ এটি শর্টকাট টেকনিক বা শর্টকাট সাকসেসের প্রতি বেশি গুরুত্ব দেয়। এটা হচ্ছে পার্সোনালিটি এথিক, তাই অ্যান্সার হবে বি। পার্সোনালিটি এথিক মূল চরিত্র বদল না করে শুধু ট্রিক্স শেখায়, তাই আপনার পরিবর্তনটা স্থায়ী হয় না। নাম্বার 2, প্রোঅ্যাক্টিভ আর রিঅ্যাক্টিভ মানুষের মূল পার্থক্য কি? এ, প্রোঅ্যাক্টিভ মানুষ সবসময় ইতিবাচক থাকে। বি, রিঅ্যাক্টিভ মানুষ বেশি পরিশ্রম করে। সি, প্রোঅ্যাক্টিভ মানুষ পরিস্থিতিকে দোষ না দিয়ে নিজের প্রতিক্রিয়া বেছে নেয়। এবং ডি, রিঅ্যাক্টিভ মানুষ বেশি পরিকল্পনা করে। আপনাদের মনে আছে হয়তো প্রোঅ্যাক্টিভ মানুষ এবং রিঅ্যাক্টিভ মানুষের মধ্যে মূল পার্থক্য হচ্ছে তারা পরিস্থিতিকে দোষ না দিয়ে নিজের প্রতিক্রিয়াকে বেছে নেয়, তারা কি করতে পারে। এবং প্রোঅ্যাক্টিভ মানুষ বোঝে সবকিছু নিয়ন্ত্রণ করা, মানে প্রোঅ্যাক্টিভ মানুষরা বোঝে সবকিছু নিয়ন্ত্রণ করা যায় না, কিন্তু নিজের প্রতিক্রিয়া নিয়ন্ত্রণ করা যায়। 3, টাইম ম্যানেজমেন্ট ম্যাট্রিক্স অনুযায়ী কোন স্কোয়ারে বা কোন কোয়াড্র্যান্টে সবচেয়ে বেশি মনোযোগ দেওয়া উচিত? এ, জরুরি ও গুরুত্বপূর্ণ। বি, জরুরি নয় ও গুরুত্বপূর্ণ নয়। সি, জরুরি কিন্তু গুরুত্বপূর্ণ নয়। ডি, গুরুত্বপূর্ণ কিন্তু জরুরি নয়। সঠিক অ্যান্সার হবে গুরুত্বপূর্ণ কিন্তু জরুরি নয়, কারণ এই স্কোয়ারের কাজগুলো আপনি করলে ভবিষ্যতে বড় সমস্যা আপনি এড়াতে পারবেন। নেক্সট কোয়েশ্চেন, উইন লুজ চিন্তাভাবনা কেন সম্পর্ক পারফরমেন্স নষ্ট করে? উইন লুজ চিন্তাভাবনা, এতে কাজের গতি কমে যায়। এ, বি, এতে অপ্রয়োজনীয় প্রতিযোগিতা অবিশ্বাস তৈরি হয়। সি, এতে সিদ্ধান্ত নিতে দেরি হয়। এবং ডি, এতে সৃজনশীলতা কমে যায়। এর উত্তর হবে বি, এতে প্রয়োজনীয় প্রতিযোগিতা ও এতে অপ্রয়োজনীয় প্রতিযোগিতা ও অবিশ্বাস তৈরি হয়। কারণ উইন লুজ মানসিকতা মানুষকে টিমমেট নয় প্রতিদ্বন্দ্বী বানিয়ে ফেলে। পঞ্চম প্রশ্ন, এমপ্যাথেটিক লিসনিং বা সহানুভূতিশীল শোনা আসলে কি বোঝায়? এ, দ্রুত উপদেশ দেওয়া। বি, চুপ করে অপেক্ষা করা নিজের পালার জন্য বা নিজের বলার জন্য। সি, অন্যজনের অনুভূতি ও কথা দুটোই গভীরভাবে বোঝা। এবং ডি, সব কথায় একমত হওয়া। উত্তর হবে সি, অন্যজনের কথা বা অনুভূতি দুটোই গভীরভাবে বোঝা। এখানে আপনার লক্ষ্য হচ্ছে উত্তর দেওয়া নয়, আপনার লক্ষ্য বোঝা। নেক্সট কোয়েশ্চেন, বিশ্বাস না থাকলে সিনার্জি কেন সম্ভব হয় না? এই, মানুষ নিরাপদ না মনে করলে আইডিয়া শেয়ার করে না। বি, টিমে কঠোর নিয়ন্ত্রণ দরকার হয়। সি, সিনার্জি শুধু একই ধরনের মানুষের সাথে কাজ করে। এবং ডি, সৃজনশীলতা নেতৃত্বের উপর নির্ভর করে। উত্তর হবে
এই মানুষ নিরাপদ মনে না করলে আইডিয়া শেয়ার করে না। মানুষ যখন ভয় পায় তখন সে নিজের সেরা চিন্তাটা লুকিয়ে রাখে। এবং সর্বশেষ প্রশ্ন, নিচের কোনটি শার্পেন দ্য স হ্যাবিটের সঠিক উদাহরণ? এ, আরও বেশি সময় কাজ করা। বি, বিশ্রাম বাদ দিয়ে প্রতিযোগিতায় টিকে থাকা। সি, শরীর মন সম্পর্ক ও আত্মিক যে দিক সেগুলোর যত্ন নেওয়া। এবং ডি, শুধু ক্যারিয়ার স্কিল বাড়ানো। অ্যান্সার হবে সি, শরীর মন সম্পর্ক ও আত্মিক দিক সবগুলোর যত্ন নেওয়া। কারণ নিজের শক্তি রিচার্জ না করলে আপনার সব হ্যাবিটই ধীরে ধীরে ভেঙে পড়বে। এই ছিল আমাদের আজকের বই, চমৎকার একটা বই। বইটার আলোচনা একটু দীর্ঘ হয়ে গেল, আশা করছি আমি বোঝাতে পেরেছি। আর আমার উপস্থাপনজনিত যে ভুল ত্রুটিগুলো আছে সেগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আশা করছি সামনে আরও ভালোভাবে বইয়ের ডেলিভারিগুলো দিতে পারবো ইনশাআল্লাহ। ভালো থাকুন, দেখা হচ্ছে পরের বইতে। ধন্যবাদ।